থাকিস যখন পরের বাসাও পাখি, একটিবার পরানটা তোর উদাস হয়ে যায় নাকি? কখনো কি মন বলে না এমন একটি বাসা আমি চাই রে? ও কোকিলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে? ও কোকিলা তোরে শুধাই রে। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম, আমি জানি আপনাদের বলে দিতে হবে না এটা কার জন্য গাইলাম। এই গানটা টিনের জন্য। সত্যি ভগবান কোকিলকে হয়তো এরকমভাবে তৈরি করেছে যে সে বাসা বাঁধে না, হয়তো সে বাসা বাঁধতে জানেই না, ভগবান তাকে সেই শক্তিটা দেয়নি। তাই জন্যই তাকে কাকের বাসায় ডিম পাড়তে হয়। কাকের বাসায় কাকের লালন পালনে তার ডিম ফোটে, সেখান থেকে কোকিল বের হয়। কোকিল তার মা, তার মাতৃত্ব হয়তো ভগবান এরকমই তাকে দিয়েছে, স্বার্থপর মাতৃত্ব, যার কাজ শুধু ডিমটা পেড়ে দিয়ে উড়ে যাওয়া। তারপর সেই বাচ্চাকে কাকের বা অন্য কোনো পাখির আর কি তাদের ভরসায় তাকে ছেড়ে দিতে হয়, কিছু করার নেই। কারণ তাকে বনে বনে কু কু করে উড়ে উড়ে গান গেয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে। তো কি মনে হয় এই টিনের যা সিচুয়েশান দেখছেন, পুরো ওকে মনে হচ্ছে না একটা সেরকমই কোকিল যার নিজস্ব কোনো বাসা নেই? তো যাই হোক, এই কোকিল অবশ্য বাসা বাঁধতে চেয়েছিল, কিন্তু সে বাসা বাঁধতে পারেনি। তার জন্য মানুষরা, অনেক মানুষকে দোষারোপ করছে, কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে এই যে টিন বাসা বাঁধতে পারেনি তার কারণ সে নিজে, কারোর জন্য নয়। কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কাউকে দোষ দিয়ে উল্টে ওরই পাপের বোঝা বাড়াচ্ছেন। কারণ সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ যারা বাসা বাঁধতে চায়, যারা বাসা বাঁধছে, তাদের সেই বাসার মধ্যে কিন্তু ভালোবাসা দিয়ে বাসা বাঁধা হয়। কিন্তু এর এই বাসা বাঁধাটা মানে শুরুয়াতটাই হয়েছিল, তার ভিত স্থাপনটাই হয়েছিল অহংকারের ওপরে। জবের থেকে ফ্ল্যাট দেখিয়েছে, প্রত্যেকটা মানুষ অহংকারে ফেটে গেছে, যে দেখিয়ে দিয়েছে আমরা যাকে সাপোর্ট করেছি সে দেখিয়ে দিয়েছে একটা মেয়ে একা অনেক কিছু পারে। হ্যাঁ সত্যি, একটা মেয়ে একা অনেক কিছু পারে, কিন্তু কাউকে পিষে দিয়ে নয়। কারণ কেউ নিজে ভালো থাকবে বলে অন্যকে খারাপ, তাদেরকে পুরো মানে কি বলবো মাটির তলায় ঢুকিয়ে দিয়ে নিজে ভালো থাকা, সেটা কিন্তু কাম্য নয়। হতে পারে মানুষের জীবনে অনেক অতৃপ্ত মানে অপূর্ণতা থাকে, কিন্তু সংসারে সবাইকে অ্যাডজাস্টমেন্ট করেই চলতে হয়। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টের মানে মাত্রা ছাড়িয়ে যাওয়া কি হয় আপনারা সত্যি বলছি আপনারা জানেন না, আপনারা হয়তো জানেন না যে মাত্রা ছাড়িয়ে গেলে অ্যাকচুয়ালি কি হয়। আপনাদের মধ্যে কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মনে হয় হননি, বা আত্মীয় স্বজনের মধ্যে শোনেননি। যদি শুনতেন বা দেখতেন সত্যিকারের কি হয়, তাহলে কিন্তু এই মেয়েটিকে সেই সব মেয়েদের সাথে তুলনা করে সেই সব মেয়েগুলোর দুঃখটা, কষ্টটাকে মানে রীতিমতো লাঞ্ছিত করতে পারতেন না। কারণ আমরা এই মেয়েটিকে দেখেছি 5-5টা বছর সে নিজের শর্তে নিজের শ্বশুর বাড়িতে বসবাস করেছে। আজকে 1 বছর হয়নি তার মায়ের চোখে মুখে বিরক্তি এসে যাচ্ছে মেয়ের প্রতি, যা এমন আসছে যে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, যেটা মানে ঘরের থেকে বেরিয়ে ক্যামেরার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু 5-5টা বছর ধরে আমরা শাশুড়ির ঘরও তো করতে দেখেছি, কিন্তু শাশুড়িকে কি কখনো দেখেছি এরকমভাবে বিরক্তি প্রকাশ করতে? বৌমার ওপর বিরক্তি কি তার আসতো না? নিশ্চয়ই আসতো। সংসারে থাকতে গেলে এগুলো হয়ই। প্রত্যেকটা শাশুড়ি চাইবে তার বৌমা পারফেক্ট হোক, কিন্তু পারফেক্ট কখনোই হয় না। আবার বৌমারাও চাইবে যে পারফেক্ট শাশুড়ি পাই, কিন্তু মানে পারফেক্ট না, অ্যাকচুয়ালি তারা চায় শাশুড়ি না মা, তারা শাশুড়ি চায় না মা চায়। কিন্তু শাশুড়িকে ভালোবাসা যখন দেওয়ার হয় তখন কিন্তু মায়ের মতো দিতে পারে না, তখন সেখানে শাশুড়ি ব্যাপারটা চলে আসে, তখন আর মায়ের ব্যাপারটা আসে না কিন্তু, তাই না? তো যাই হোক, এখন টিনের ভিডিও নিয়ে কথা বলবো। তো আজকে বুঝলাম যে টিনের প্রতি যে বিরক্তির আরও একটা কারণও খুব ভালো করে বুঝলাম, কারণ টিনের মায়ের ভিডিওটাও দেখেছি। তো অ্যাকচুয়ালি সেটা নিয়ে আগে বলে নিই। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে 2 দিন শনিবার রোববার যখন ও ছিল না, তো সেই জন্য হয়তো মাকে মেয়ে বলেছে যে আমি থাকবো না, এমনভাবে ব্লগ করবে যাতে আমি কোথায় আছি না আছি বোঝা না যায়, এই ধরনের কথা হয়তো বলেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এর মায়ের মধ্যে দোটানা দোচারা কি, যে মেয়ের জন্যই
তার পরিচিতি। সারাক্ষণ ছাদে গিয়ে বলছে ভগবান চাইলে কি না পারে। সত্যি ভগবান চাইলে কি না পারে, এটা তো সত্যি কথা। একটা কথা মুসলিমদের মধ্যে আর কি চালু আছে যে আল্লাহ মেহেরবান তো গাধা পাহেলবান, তো এটা হচ্ছে ওদের প্রকৃষ্ট উদাহরণ। এই টিনের মায়ের যে ব্লগটা সেটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তাই, যে আল্লাহ মেহেরবান তো গাধা পেহেলবান। ভগবান মানে ওই যে মেয়ের আজকে এরকম পরিস্থিতি হয়েছে, মেয়ে এখানে এসছে সেই জন্য এই পরিস্থিতিটা তৈরি করেছে না, উপরওয়ালার হাতেই তো সব। তো সেই জন্য আজকে সেই মেয়েকে দেখিয়ে দেখিয়ে ফেস ভ্যালু বাড়িয়ে বাড়িয়ে আজকে এমন ভিডিও করছে, ভালো ভালো ভিডিও, ভালো ভালো ব্লগ, লোকে সেখানে সময় না দিয়ে এদের দিকে উকি ঝুঁকি মারছে যে যদি কিছু দেখা যায়, তাই না? তো সেই জন্যই বলছি, হ্যাঁ ভগবান চাইলে কি না পারে, যে নাকি ঠোঁট নাড়তে পারে না তাকেও ব্লগার তৈরি করতে পারে। আকাশ বাতাস সবাই একটাই কথা, কমেন্ট বক্সে সবাই একটাই কথা, রোদ ঝলমলে আকাশ বাতাস গাছপালা, এই প্রকৃতিপ্রেমী একজন মানুষ যে কিনা ব্লগ করছে, ঠোঁট নাড়াতে পারে না। তো যাই হোক, মানে একটা কথা বললো শুনলাম ব্লগের মধ্যে যে সকাল থেকে এত কাজ থাকে তো সেগুলো সারতে সারতে বেলা হয়ে যায়। আমি ভাবি উনি করেটা কি, ঘর মোছে বৌমা, ঘর ঝাড় দেয় বৌমা, তারপর নিজের ঘরের মানে বৌমার ঘরের বিছানাপত্র সব নিজে ঝাড়ে। উনি হয়তো সকালবেলা উঠে নিজে যে বিছানাটা শুয়েছিল সেটাকে ঝেড়ে তারপর নিচে নেমে যায়, তারপর গিয়ে হয়তো তদারকি করে যে টিফিন কি হবে, মানে ব্রেকফাস্টে কি হবে, লাঞ্চে কি হবে, সেগুলো হয়তো একটুখানি উনি আলোচনা করে। শুনলাম ব্লগের মধ্যে বলল যে আমাদের এখানে বাজার পাওয়া যায় না, তো তাই এই দোকান সেই দোকান সব দোকান থেকে জিনিসপত্র জোগাড় করে নিতে হয়। ওনাকে কিন্তু বাজার দোকান ঘাট করতে অতটা দেখি না। এখন তো বৌমাকেও নাইটি পরিয়ে দোকানে পাঠিয়ে দেয়, মেয়ে তারপর ছেলে তারা যায়, আর না হলে বৌমাকেও পাঠিয়ে দেয় এখন নাইটি পরিয়ে। উনি কোথায় যায়, মানে ওই যে লোকে নিয়ে আসবে সেইটা যে ওনার সামনে রাখা হবে সেইটা নাকি অনেক কাজ ওনার রয়ে গেছে। বাসন বৌমা ধোয়, সমস্ত কিছুই তো বৌমা করে আজকাল। উনি ওই সেগুলোকে ক্যামেরা বন্দি করাটা ওটাতেই উনি নাকি হাঁপিয়ে গেছে, ভাবতে পারেন কি অবস্থা। তো এই টিনের জন্য যে উনি মানে খুলকে ভিডিও করতে পারেননি, দুদিন খুলকে ভিডিও করতে পারেননি, সেটার কিন্তু উনি যথেষ্ট সেটার কারণে বিরক্ত রয়েছে। কারণ উনি দেখেছি যেদিনকার ব্লগ মোটামুটি চেষ্টা করে সেদিনকেই দিয়ে দিতে, একদম কারেন্ট। তো আজকে দেখলাম যে উনি মানে টিনের চেয়েও পরে, মানে টিনের ভিডিও যেগুলোতে দেখানো হয়ে গেছে, যে ব্লগটা টিন গতকাল দিয়েছে সেই ব্লগটা আজকে উনি দিয়েছে। তো বুঝতে পারছেন এইটাও কিন্তু ওনার একটা রাগের বিষয় যে উনি কারেন্ট ভিডিও দিতে পারছে না। কারণ ওই যে জানেন জমিয়ে রেখে ফুটেজ জমিয়ে রাখা হয়তো সম্ভব না, ওনার এমনিতেই পুরনো ফোন, হয়তো স্পেসের প্রবলেম হয়, এইসব কারণেও কিন্তু একটু প্রবলেম হয়েছে যে তুই বাড়িতে থাকবি না, তার জন্য আমি আমার ব্লগিং আমাকে স্যাক্রিফাইস করতে হবে, আমি খুলকে ব্লগিং করতে পারবো না, সারাক্ষণ আমাকে ছাদে বসে গাছপালা ফুল পাতা আর আকাশ বাতাস দেখাতে হবে। কারণ নিচে গেলেই লোকে ভাববে তাহলে মেয়ে কোথায়, তাই না? দিনের বেলাও ঘুমিয়ে রয়েছে, এটা তো আর বলতে পারবো না, তাই আমি নিজে ছাদে চলে এসেছি। তো এইটা একটা বিশাল বড় ওদের কারণ হয়ে দাঁড়িয়েছে যে মেয়ের জন্য মা খুলকে ব্লগিং করতে পারছে না, সেটাও কিন্তু মেয়ের ওপর একটা রাগের আর বিরক্তির কারণ। আর দেখেছেন যে ফ্রিজটা যেহেতু সারিয়ে নিয়েছে, এই কদিন ধরে ফ্রিজটা টালবাহানা করছিল, হয়তো ভাবছিল যে কি হবে, আদৌ কি ফ্ল্যাট মেয়ে নেবে না কি, এসব নিয়ে হয়তো দোটানায় ছিলেন, ভেবেছিলেন যে ফ্রিজটা যদি এখানে চলে আসে, সেই জন্য সারাচ্ছিল না। যখন মানে কনফার্ম হয়ে গেল যে না অন্য জায়গায় ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে, ফ্ল্যাট হোক বাড়ি হোক যা হোক নেওয়া হয়ে গেছে, তখন ফ্রিজটা বাধ্য হয়ে সারিয়েছে। আর তার জন্য যথেষ্ট বিরক্তির সুর। তো যাই হোক, দেখলাম টিনের ভিডিও শুরুই করলো, একেবারে রেডি হয়ে শুরু করলো যে এবার যাচ্ছি কোথায়, না ফ্ল্যাটে যাচ্ছি, ফাইনালি যে জিনিসগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু মানে সরিয়ে নিয়ে ফ্ল্যাটটাকে ভ্যাকেন্ট করে দেবো। তো যাচ্ছে কে, ও আর ওর দাদা ভাই। তো আজকে আর বৌদিকে নিল না, কারণ আর কত বৌদিকে মানে আর কি ছাড়বে মা, কারণ মা তো নিজের কাজগুলো বৌদিকে দিয়ে করাবে না। মানে বৌদি যদি চলে যায় তাহলে এখন এই ঘর মোছা বাসন মাজা, তারপর হচ্ছে গিয়ে রান্নার সব জোগাড়, এগুলো সব কে করে দেবে, তাই না? আগের দিন নিয়ে গেছিলো ওই বাসনপত্র হানা টানা ওগুলো গোছানোর জন্য, সেই খাওয়া দাওয়ার পর নিয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আর অতটা কাজ থাকে না, সেই জন্য ছেড়েছে। কিন্তু আজ সকাল সকাল ব্রেকফাস্ট না করেই বেরোতে হচ্ছে, সেই সময় বাড়ির বউকে ছেড়ে দেবে ননদের সাথে, যাতে ফ্ল্যাট গিয়ে গুছিয়ে অন্য ফ্ল্যাটে আবার রাখতে পারে। অত মজা নেই অমাবস্যা দেবীর কাছে, অত মজা নেই, হ্যাঁ অত মজা নেই।
তো ঘরের বউ ঘরের কাজটা করতে হবে। তো সেই জন্য এবার দাদাভাই তো যাবেই, কারণ দাদাভাই যাওয়া মানে দাদাভাই দুটো পয়সা তো ইনকাম করতে গেছে, বোনের সাথে এমনি মাগনায় কিন্তু সঙ্গ দিতে যায়নি। যেরকম অন্য একটা টোটো ভাড়া করতে হতো তেমনি দাদাভাইকে নিয়ে যাচ্ছে, যে ভাড়াটা ওই কাকুকে, যে কাকু একটা টোটো আছে তাকে দিতে হতো, সেই ভাড়াটা দাদাভাইকে দেবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো দাদাভাই বোনের সাথে কাজ করতে গেছে। তো দেখলাম বেরোলো, বেরিয়ে রাস্তা থেকে মাঝপথে ব্রেকফাস্ট একটা কিছু কিনলো, কারণ ওই খেয়ে দিয়ে বেরোনো হয়নি। ভাবুন, চিন্তা করে দেখুন, ওর মা বলে নাকি কত সকালবেলা উঠে নাকি ভ্যারান্ডা বাজায়। টিনও সকালবেলা উঠে নাকি কত এক্সারসাইজ করতো। মনে আছে যখন ওই কুলাঙ্গারের লাইভে উঠেছিল তখন বলেছিল যে সবাই বলে যে আমি নাকি অনেক বেলা অবধি ঘুমাতাম, তাহলে আমি জয়েন করতাম কি করে সকালবেলার ক্লাসগুলো। তো সেখানে আমি বলেছিলাম না, মানে হার্ডলি 2 থেকে 3 মাস, তাও পুরো টানা করেনি, ঠিক আছে। একটানা 1 মাসও পুরো করেছে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, সেখানে তাহলে এখন কি হয়, এখন কেন উঠতে পারে না? তো এত বেলাতেই উঠছে যে বাইরে ব্রেকফাস্ট করতে হচ্ছে। আর মাও তেমনি, মা জানে যে বেরিয়ে যাবে, ওরা বেরিয়ে যাক, কোনো ব্যাপার না, আমরা যা হোক কিছু একটা খেয়ে নেবো। মা যে এরকম নয় যে সকাল সকাল আচ্ছা আমার ছেলে মেয়ে বেরোবে, কিছু একটা আমি তৈরি করে দিই, এখন একটু চাও বা কিছু একটা, অনেক কিছু বানানো যায় না, গোলা রুটি, কিছু একটা করে দিই, ছেলে মেয়েটা বেরোবে। তো মাও ইচ্ছা করে করেনি যে যা, পয়সা তো অভাব নেই, যা তুইও খাবি, আমার ছেলেটাকেও, সোনার ছেলেটাকেও খাওয়াবি বলে ভাগিয়ে দিয়েছে, কিচ্ছু করে দেয়নি। এই হচ্ছে মা আদর্শ। এদিকে চিন্তা করে দেখুন তো, যেখানে যেত, যখন ওই বাতকুল্লার বাড়িতে ছিল, যেখানে যে কাজে যেত, শিলাদেবী আগে যেদিন ওরা কোথাও বেরোনোর থাকবে মানে আগের দিন রাতের থেকে সব ব্যবস্থা করতো, যে সকাল সকাল কি রান্না হবে, দুটো খাইয়ে তারপর তোরা বেরোবি, দুটো খেয়ে তারপর তোরা বেরোবি, তারপর বাইরে গিয়ে রাস্তায় গিয়ে যা খাবি, দুটো বাড়ি থেকে খেয়ে বেরোবি, এইরকম করতো। সেখানে এই মা, তো চিন্তা করুন। তো যাই হোক, ওরা গেল, গিয়ে তারপর ফ্ল্যাটে গেল। তো একটা জিনিস লক্ষ্য করলেন, যখন ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো, টিনকি বলল যে লিফট খারাপ, ও সেই জন্য পুরো 5 তলা অবধি উঠলো। 4th ফ্লোর মানেই 5 তলা, এটা আর আলাদা করে বলার কিছু নেই। তো গ্রাউন্ড ফ্লোর থেকে ধরে 4th ফ্লোরটা হচ্ছে গিয়ে 5 তলা, পুরোটা ও সিঁড়ি দিয়ে উঠলো, বলল যে লিফট খারাপ। তো তারপর যখন জিনিসপত্র গুছিয়ে গেছে বেরোবে, তার দেখলো যে ফ্রিজটা কিন্তু দেখলাম যে লিফটে করে নামালো, তাহলে লিফট তো খারাপ ছিল, কি করে লিফট ভালো হয়ে গেল? তো আমার মনে হয় এটা হতে পারে যে ওরা যখন ফ্ল্যাটে গিয়ে পৌঁছেছে, সুইচ দিয়েছে, লিফট নামেনি, তখন টিন ভেবেছে যে মনে হয় লিফট খারাপ। কিন্তু আমার মনে হয় তখন কারেন্ট অফ ছিল, লোডশেডিং চলছিল, সেই জন্যই লিফটটা নামেনি, তাই ও ভেবেছে বুঝি লিফট খারাপ। তারপর যাই হোক, ওই আমাদের হ্যালোউইনের কুমড়ো কপ করতে করতে 5 তলায় উঠলো। তো এই হ্যালোউইনের কুমড়ো বলেছি, দেখলাম ওর এক্স দালাল, সেও ওকে মিষ্টি কুমড়ো বলছে। আসলে পুরো ছবি দিয়ে সেদিন দেখিয়ে দিয়েছিলাম না, টিনের মুখ, আর এখানে কুমড়োটাও হ্যালোউইনের কুমড়ো করে যেটা রয়েছে, পুরো ওর গালগুলো ফুলে ওই রকম গাল ফোলা গোবিন্দর মা হ্যালোউইনের কুমড়ো হয়ে গেছে। তো সে হাঁপাতে ওপর অবধি উঠলো। তো আমার মন বলছে যে ওদের যে সময় ওরা গিয়ে পৌঁছেছিল সে সময় হয়তো কিছুক্ষণের জন্য কারেন্ট অফ হতে পারে, কারণ হচ্ছে গিয়ে পরে যখন আবার ওরা নামছিল, তখন দেখলাম জিনিসপত্র নামালো, তখন কিন্তু লিফট আসলো। তো যদি সত্যিই লিফট খারাপ থাকতো আর মেকানিক ওইটুকু সময়ের মধ্যে এসে ঠিক করে দিত, তাহলে অন্তত ওরা তো জানতে পারতো, কারণ খুটখাট আওয়াজ হতো, একটা লিফট ঠিক করা তো চাটিখানি কথা নয়। তো যাই হোক, আওয়াজ তো কিছু একটা পেতো, তো সেরকম কিছুই হয়নি। তো বোঝাই যাচ্ছে যে আমার মন বলছে যে যে সময় গিয়ে পৌঁছেছে ও, তখন কারেন্টটা অফ ছিল, তাই জন্যই লিফট আসেনি, পরে কারেন্ট এসছে, লিফট যেরকম চলার সেরকম চলেছে। ভাগ্যিস অনেক জিনিসপত্র ছিল না। আমি ভাবছি যে এই যে কুমড়ো সে তো উঠে পড়েছে, কিন্তু যেসব মানুষরা আর কি ওই জিনিসপত্র নামাচ্ছিল, তাদের ভাবুন কতটা কষ্ট হতো, যারা আর কি দিন আনে দিন খায় মজদুর, তাদের যদি সত্যি লিফট খারাপ হতো, তাহলে তো ঘাড়ে করে হলেও ওই ফ্রিজ, ওই খাট, সমস্ত কিছু মানে নামাতে হতো নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে। তাহলে সেই মানুষগুলোর যখন আসল কাজ করছিল তখন কিন্তু লিফটটা কাজ করেছে, আমি সেটা দেখেই খুশি। দেখলাম 4টে ভ্যান এসছে, 4টে ভ্যান এসে 4টে ভ্যানের মধ্যে ওই যা জিনিসপত্র রয়েছে আরামসে চলে যাবে। তো দুজনে ভাই বোন বসে দুজনে খেলো। তো খাবার বললো একটাই মাত্র প্লেট রয়েছে, সেই প্লেটের মধ্যে নিয়ে দুজনে ওই ঠোঙার মধ্যে এনেছিল, ঠোঙাটাকেই খুলে তার মধ্যে থেকে লুচি নিয়ে দুজনে মিলে খেলো।
খেয়ে নিল আর সব জিনিসপত্র গুছিয়ে নিল। তো এইবার বুঝতে পারছেন যে পুরো ফ্ল্যাটটা খালি হয়ে গেল। তখন দেখলাম যে টিন একটুখানি মনটা আর কি করছিল, যে স্বাভাবিক কথা, নিয়েছিল ফ্ল্যাটটা, কিন্তু প্রবলেমটা কি হয়েছে, ফ্ল্যাট নিলে হয় না, ফ্ল্যাট নিলে হয় না, অনেক কিছু দেখতে হয়, দেখে তারপর নিতে হয়। আর সবচেয়ে বড় কথা, যেভাবে যে ট্রান্সপারেন্সি, সেটা না থাকলে কোনো জায়গায় কেউ থাকতে পারবে না। এরকম দেখেছিলেন মন্দিরাও কিন্তু ফ্ল্যাট নিয়েছিল, ও একদিনও থাকতে পারেনি। তার কারণটা আমরা সবাই জানি। ও ফ্ল্যাট নিয়েছিল কি বলে, যে আমি মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে একা থাকবো, কিন্তু সেখানে ঘটনা কি হয়েছিল আমরা সবাই জানি। তো এখানে কি সোমনাথের দোষ দেওয়া হবে, নাকি যারা আর কি এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরা হলো তাদের দোষ দেওয়া হবে? দোষটা অ্যাকচুয়ালি কার? দোষটা খুব মন্দিরারই ছিল। ও যা বলে ফ্ল্যাটটা নিয়েছিল সেটা করেনি, তার অন্যথা হয়েছে। সেক্ষেত্রে ওখানে ওই যে ছেলেটি আছে তার মা এসে হাঙ্গামা করেছিল, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা অন্য। তো এই ক্ষেত্রে সন্দীপকে দোষ দেওয়া হয়। সন্দীপ কিন্তু এর বিন্দু বিসর্গর মধ্যেও ছিল না, কিন্তু হ্যাঁ, যখন মাত্রা অতিরিক্ত জিনিসপত্র হচ্ছিল তখন সন্দীপ বলেছে যে আমি যাব, গিয়ে দেখবো, কারণ সন্দীপের নাম ইনভলভ করা হয়েছে। যখন ফার্স্ট এগ্রিমেন্ট করা হয়েছে তখন কি বলা হয়েছে যে আমার হাজব্যান্ড এখানে নেই, আমার সাথে এখন থাকে না, তার নাম দিয়ে তার ওয়াইফ হিসাবে কিন্তু ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল শুনেছিলাম প্রথম যখন এগ্রিমেন্ট হয়েছিল। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে সন্দীপ কেন বলবে না যে আমি তাহলে যাব, গিয়ে দেখব? কারণ তার স্ত্রী হিসাবে ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হলে সেই ফ্ল্যাটে যদি কোনো রকম কোনো কিছু হয়, হতে পারে না, মানুষের মন কখন কি হয়। যে মেয়ে কিনা সন্দীপের বাড়িতে থাকতেই বলেছিল যে আমি এখানে নিজেকে শেষ করব আর তোকে ফাঁসিয়ে যাব, নিজেরা এই মেয়ের মুখে ওই কথাটা শুনেছি। তো সেক্ষেত্রে কার সাথে কখন কি মনোমালিন্য হয়, সে নিজে কোনো কাণ্ড ঘটায় নাকি তার জীবনে যে আছে সে কোনো কাণ্ড ঘটায়, তাহলে তো সে সব ক্ষেত্রেই সন্দীপ ফেসে যাবে। কিন্তু সন্দীপ কি এর মধ্যে রয়েছে? নেই, তাই জন্যই ও বলেছিল। তো এখানে আমার তো বক্তব্য বরাবর একটাই বক্তব্য, যে প্রচুর মেয়ে রয়েছে যারা কিনা ডিভোর্স দিয়ে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরও হাজার একটা সম্পর্ক করছে, সেটাতে কোনো আপত্তি নেই। কিন্তু মানে আমি একটা ভুল করেছি, আমি একটা ভুল স্টেপ নিয়েছি, তার জন্য আমার ওই এক্সকে তার সব দিক দিয়ে সর্বনাশ করে ছাড়ার চেষ্টা করব আর আমি নিজে ভালো থাকবো, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। তো ও যেদিন থেকে ওখান থেকে বেরিয়েছে সেদিন থেকেই শুধু ওর একটাই টার্গেট, সেটা হচ্ছে সন্দীপের ক্ষতি করা, যেভাবেই সে লোক লাগিয়ে হোক বা মানে নিজে করে হোক, থানা পুলিশ কেস কোর্ট এই সমস্ত দিয়ে ওর একটাই টার্গেট, সন্দীপের ক্ষতি করা। তো ভগবানও কিন্তু সেটা মেনে নেবে না। সন্দীপের দোষ কী ছিল আমি আগেও বলেছি, এখনও বলছি, যে আপনারা বাজে হাজব্যান্ড, খারাপ হাজব্যান্ড আপনারা দেখেননি, আপনাদের কোনো আইডিয়া নেই যে একটা খারাপ হাজব্যান্ড কী হতে পারে, সে কি কি করতে পারে। সেক্ষেত্রে সন্দীপের একটাই দোষ ছিল, ও বুঝতে পারেনি যে তার বউ এরকম ফিল্মি কায়দায় অনেক কিছু চায়। জিনিসপত্র সব নামানো হলো, জিনিসপত্র নামানো হওয়ার পর একটা জিনিস দেখলাম যে হঠাৎ করেই ওরা ঘোষ বাড়ি গেল, আর ঘোষ বাড়ি শুধু গেল না, গিয়ে পুরো চারপাশটা একটা চক্কর মেরে আসলো। তো আমার মনে হয় এই জিনিসটা জাস্ট ফর একটু মানুষকে কনফিউজ করার জন্য, যে ঘোষবাড়িতে ঢুকে পুরোটা চক্কর মেরে আবার বেরিয়ে চলে আসলো, যে লোকে হয়তো ভাববে যে এইখানকার কোনো কাছাকাছি জায়গাতেই ও ফ্ল্যাট নিয়েছে। জানি না সেটার কারণ আমি কি বুঝলাম না। ও বললো যে নাকি সবজি বাজার করার জন্য ও ঘোষবাড়ির ভেতরে ঢুকেছিল। তো ওদের ওখানে অনেক বাজার রয়েছে, আর এই তপ্ত গরমে রৌদ্রের মধ্যে ও ঘোষবাড়ির ভেতর দিয়ে ঢুকে সবজি কেনার জন্য জাস্ট ঢুকবে আর তারপর বাড়ি ফিরে আসবে, এই জিনিসটা আমার ঠিক হজম হলো না। এটা ওদের কোনো মানে প্ল্যানের হিস্সা, আমার মনে হয় কোনো প্ল্যানের হিস্সা, কোনো রকমভাবে কোনো কনফিউশন সৃষ্টি করার জন্যই এই জিনিসটা করা হয়েছে বলে আমার মনে হলো। তো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে একটা মেন এলিমেন্ট হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে প্রমোশনাল ভিডিও। তো আগের দিন যে চেন কিনেছিল, যেগুলো কি ফুলের চেন কিনেছিল, তারপর সাজার জন্য যে জিনিসপত্র কিনেছিল, সেগুলো সমস্ত আজকে কাজে লাগানোর পালা। বললো যে আজকে এবার আমাকে এটা করতেই হবে, কারণ আমাকে 2 দিন টাইম দিয়েছে, 2 দিনের মধ্যে আমাকে এই কাজটা কমপ্লিট করে দিতে হবে। হয় এটা প্রত্যেকটা মানে যখন আপনি কোনো প্রমোশন ভিডিও পাবেন, যখন একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে কিন্তু লিখতে হয়
যে যে প্রোডাক্টটা আপনাকে পাঠাবো সেটা হাতে পাওয়ার 2 দিনের মধ্যে আপনি আমার কাজটা করে দিতে পারবেন তো? তো এবার হ্যাঁ যদি বলেন, লেখা থাকে যে না হলে কিন্তু ধরুন কোনো প্রোডাক্ট পাঠানো হয়েছে, সেই প্রোডাক্টের ডবল দাম আপনাকে দিতে হবে, বা সেই প্রোডাক্টটার পুরো দাম আপনাকে মানে ফেরত দিতে হবে। এরকম করেও কিন্তু অনেকে কন্ট্রাক্ট করিয়ে নেয়, কারণ প্রচুর মানুষ এরকম প্রমোশনের কাজ দিয়ে প্রচুর ঝুলেছে। তো সেই জন্য আর কি এরকম কন্ট্রাক্ট করে নেয় যে 2 দিনের মধ্যে কিন্তু আমাকে দিতে হবে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর। তো যাই হোক, ও হয়তো সেরকম মর্মেই হয়তো করে রেখেছে যে হ্যাঁ আমি 2 দিনের মধ্যে এটা পাঠিয়ে দেবো, কাজটা করে দেবো। তো যাই হোক, বুঝতেই পাচ্ছেন সকালবেলা সেই ব্রেকফাস্ট না করে বেরিয়েছে, তারপর এতগুলো কাজ ওখানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জিনিসপত্র খোলানো, সেগুলো নামানো, তারপর আবার নতুন যে জায়গা সেখানে সেট করা, সেটা তো আর আমাদের দেখায়নি। হয়তো পুরোপুরি সেট না করলেও কোনো মতে এখন রেখে দিয়ে চলে এসছে, সেটুকু তো করেছে। তারপর বাড়িতে এসে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছে। এবার ঘুম থেকে উঠে তারপর এবার কি করতে হবে, যে কাজটা করতে হবে। তো বললো সারা রাতে আমি এই কাজটা তুলে নেবো, সারা রাতে আমি কাজটা করে নেবো। তো এই যে কাজটা, সেটার জন্য একটা ব্যাকড্রপ লাগবে, একটা মানে ব্যাকগ্রাউন্ড, সেটা আর তার সাথে সাথে নিজের লুক। তো আমরা বুঝতেই পারছি যে ও কোনো মানে ওই পুজোর যেরকম সাজ হয় সেরকম একটা কোনো লুক ক্রিয়েট করবে, লাল পাড়ের সাদা শাড়ি, তার সাথে পুরো সোনার গয়নার মতো দেখতে যেগুলো, সেগুলো দিয়ে একটা বউ সাজবে হয়তো, এখানে কলকা ফলকা এঁকে এরকম ধরনের। তো কী সাজবে সেটা তো যখন ওই ভিডিওটা আসবে তখনই আমরা জানতে পারবো। কিন্তু তার আগে দেখলাম যে ওপরের ঘরে গেল, কারণ হচ্ছে গিয়ে ওপরের ঘরটাই একমাত্র সুইটেবল। ওপরে একটা এরকম তার মতো দেওয়া আছে, যার মধ্যে ওরা আর কি একটা পর্দা দেয়, যেটা আর কি ওদের রাস্তার দিকে ওখানে যে একটা জানলা আছে না, বক্স জানলা, সেটা। তো তার মধ্যে ওর একটা পুরো একটা শাড়িটা বউ কিনেছিল, পরেনি, কালোর মধ্যে রানী কালারের পার, সেটাকে দিল, আর তার মধ্যে চেনগুলো লাগিয়ে দিল। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে নিচে সবাই কথা বলছে, গল্প করছে, আনন্দ করছে, সব কিছু করছে, আর ও চলে এসছে ওপরে। ওর সাথে কিন্তু কেউ আসেনি, ও একা হাতে এরকমভাবে ওই চেনগুলো লাগানোর চেষ্টা করছিল। তো পারছিল না, স্বাভাবিক, এগুলো একজনের পক্ষে সম্ভব হয় না, এগুলো অ্যাটলিস্ট 2 জন ছাড়া এগুলো সম্ভব হয় না। তো যাই হোক, পরে দেখলাম যে ওর বৌদি এসছে, তোর বৌদি মনে হয় ওকে হেল্প করেছে। তো ওর মায়ের ব্লগে দেখলাম যে এটা তার আগের দিনের ঘটনা, সেখানে কিন্তু নিচে টিনরা যেদিন কেনাকাটি করে আর কি অল্প মালপত্র নিয়ে, ওই বাসন কোসন নিয়ে যেদিন ফ্ল্যাটে ঢুকিয়ে আসলো, যেদিন হাসনাবাদ থেকে কেনাকাটি করতে, সেই দিন টিনের ঠাম্মি, টিনের বৌদি, তারা সব নিচে ওই জিনিসপত্র দেখানো হচ্ছে। তারপরে যে টিন যে চুড়ি পরে দেখাচ্ছিল, তারপর কানের দুল পরে দেখাচ্ছিল, সেই শ্যুটটা সেদিন করছিল। আর ওর মা ওপরে চলে এসেছিল, কারণ ওর মা মনে হয় সহ্য করতে পারছিল না, এগুলো সহ্য করতে পারছিল না। এমনিতেই জানে যে কদিন পর চলে যাবে আবার ফ্ল্যাটে, আর এবার তো ঠাম্মিকে নিয়ে যাবে, এবার আর ওর মায়ের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, যে মা কখন গেল তবে গিয়ে ও ফ্ল্যাটে থাকতে পারবে, ঠাম্মিকে নিয়ে চলে যাবে, আর কোনো মানে ব্যাপারই নয়, ওর মাকে লাগবেই না, সেই মায়ের গুরুত্ব কমে গেছে। তো সেই জন্য মুখটা মনে হয় হাঁড়ি করেছিল, বা অনেকে বলছে যে এটা হয়তো জাস্ট ফর ওদের কন্টেন্ট, ইচ্ছা করে ওরা এরকম দেখাচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, হয়তো ভেতরে ভেতরে সব ঠিক রয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে যে না, এটা সত্যিই অন্তর্দ্বন্দ্ব, যেটা বাইরে ফুটে উঠছে। তো যাই হোক, সেখানে ওর মা, সবাই ওরা জিনিসপত্র দেখছে, কি কেনা হয়েছে না হয়েছে, টিন সেগুলো পরে দেখাচ্ছে, ওর মা সেখানে থাকেনি। আর ওর মা ওপরে গিয়ে বলল যে আমার ভালো লাগছে না, ওরা ওখানে টিন ওখানে শ্যুট করছে, আমার ভালো লাগছে না, আমি ওপরে চলে এসেছি। তো বৌদি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই শ্যুটের মাঝখানে ছিল। তারপর বৌদি যেই বুঝেছে যে মা ওপরে চলে গেছে, হয়তো পছন্দ করছে না, তো সেই জন্য সঙ্গে সঙ্গে ওর বৌদি ওপরে এসে শাশুড়ির সাথে মানে শাশুড়িকে জিজ্ঞাসা করতে এসছে যে তুমি কি এখানে চলে আসলে কেন, কি ব্যাপার, মানে শাশুড়ির সাথে আসলো। তো আমি বলেছিলাম না আগের ব্লগে যে টিনের বৌদি একজন এমন মানুষ, ও কিন্তু সবার কাছে সবার মতো করে মন জুগিয়ে চলার মতো মানুষ, ও সবার সাথেই অ্যাডজাস্ট করতে পারে। তো এখানেও লক্ষ্য করেছে যে শাশুড়ি এই বিষয়টা ভাল লাগছে না, শাশুড়ি আলাদা হয়ে গেছে। তো এখানে খানিকক্ষণ তাল দিয়ে সব জিনিসপত্র দেখা যেই হয়ে গেছে, শুরু করে ও শাশুড়ির কাছে চলে গেছে। আর তারপরের দিন, যেটা টিনের ভিডিওতে আজকে দেখা গেছে, যে নিচে সবাই গল্প টল্প করছে, টিন একা ওপরে কাজ করতে গেছে, সেখানে ও খানিকক্ষণ গল্প করে ও কিন্তু আবার চলে এসছে ননদের কাছে, ননদকে হেল্প করতে। মানে ও সব দিকেই তাল দিয়ে চলবে, সব দিকেই তাল দিয়ে চলবে, কারোর কাছেই ও অপ্রিয় পাত্রী হয়ে থাকবে না। এই গুণটা ওর মধ্যে আছে, তার প্রমাণ
পেয়ে গেলেন তো একদম, পরবর্তীকালেও পাবেন। মানে হাজার কিছু হলেও ওর সাথে ডাইরেক্ট কেউ ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারবে না, ও সবার কাছে ভালো থাকবে, সবার চোখে ভালো থাকবে। তো এসে বুঝলাম যে ও ননদকেও একটু হেল্প করেছে। তো সেখানে শুধুমাত্র সবে ব্যাকড্রপটা সাজিয়েই টিন চলে এসছে ননদের এই বৌদির ঘরে। কি করতে না, চুলটাকে সবার আগে ঠিক করতে হবে, ওই ক্রিম্পিং মেশিন দিয়ে ক্রিম করে ফুলাতে হয়। ওর তো যেহেতু পুরো স্ট্রেট চুল, পাতলা চুল, তো ওই ক্রিম করলে বেশ ফোলা ফোলা হয়ে সুন্দর একটা খোপা মতো হবে, তার মধ্যে ফুল দেবে হয়তো। তো সেটা অর্ধেকটা করতে করতে, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সামনেরটুকু করবে বললো। তো এগুলো করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে। এবার সেটা হাফ করতে করতেই মা বলেছে যে এখন এগুলো এখানে হবে না, এখন ওপরে এইসব হবে না, ওপরে ওই লাইট জ্বালানো হবে না, কারণ ওর মায়ের ঘুমের সময় হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, এই যে ওপরের ঘরটা ও সবে কষ্ট করে পুরো তৈরি করলো, রেডি করলো যে সারা রাতে আমি কাজটা করব, হঠাৎ করে ওর মা বলছে ওপরে এখন লাইট জ্বালানো যাবে না। তো এই মা যে কিনা মেয়েকে এত কিছুতে এত সহযোগিতা করে, কেন আজকের দিনটা যদি মা নিজে টিন যেখানে শোয়, নিচের ঘরে যেখানে টিন শোয়, সেখানে উনি শুয়ে পড়তে পারলো না, আর মেয়েকে ওপরের ঘরটা ছেড়ে দিত, যেহেতু ওখানটা সাজানো হয়ে গেছে। নিচের ঘরে এখন আর সাজানো সম্ভব না, কিন্তু নিচের ঘরে ওর মায়ের শোয়াটা তো সম্ভব। কিন্তু ওর মা কি বলে দিল, টিন বললো যে মায়ের আদেশ এখন হবে না, মা বারণ করে দিয়েছে। মা বলেছে যে নিচে যাও, এইগুলো এখন সম্ভব নয়, রাত্রে এখন লাইট ওপরে ঘরে জ্বালালে আমার ঘুমোতে অসুবিধা হবে, নিচে যাও, কালকে করবে। তো বুঝতে পারছেন, একে বলে অসহযোগিতা। কোনো খারাপ ব্যবহার না করেই অসহযোগিতা করে বুঝিয়ে দেওয়া যে আমি আমার জায়গা ছাড়বো না, তুমি তোমার যাও, তোমার যদি কাজ করতে হয় আমার টাইমে আমার মতো করেই তোমার কাজ করতে হবে। তো টিনের এই যে বিকেলবেলা থেকে যে খাটনিটা ওখানটা সাজানোটা, সেটা সম্পূর্ণ আজকের দিনের জন্য পণ্ড হয়ে গেল। তো যাই হোক, ওটা হয়তো থাকবে, সকালবেলা টিন হয়তো কাজটা কমপ্লিট করবে, কারণ ওগুলো আবার নিচে নেমে আবার নতুন করে সাজানোর ওদের ওই ঘরের জায়গাই নেই। ওখানে একটা প্লেন যে জায়গা ক্রিয়েট করবে, নিচের ঘরে ওরকম কোনো জায়গাই নেই যেখানে ওরকম ব্যাকড্রপ তৈরি করবো। ওটা করতে গেলে ওপরেই করতে হবে। তো মা এখন বলে দিল, মা কি পারতো না নিচের ঘরে শুতে, কিন্তু না, শোবে না। একেই বুঝতে পারছেন, এই যে বললাম যে অন্তর্দ্বন্দ্ব যেটা চলছে সেটা একদম 100% শিওর, এটা কিন্তু কন্টেন্টের জন্য নয়। যদি কন্টেন্টের জন্য হতো তাহলে কিন্তু ওকে যে কাজটা, যেটা ওর কাজ, যেটা প্রমোশনের ও কাজটা নিয়েছে, সেটা কিন্তু করতে দিত ভেতরে ভেতরেই। মানে এমনি লোক দেখানি ঝগড়া যেটা করা, সেটা আরও অনেক জায়গায় করা যেতেই পারে। একে অপরকে ঠোকার জন্য, যেমন দেখেছিলেন আগের দিন যখন টিন বলছিল যে এখন কিন্তু আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা রান্না, আর কোনো রান্না হবে না। মানে এই যে একজন অসুস্থ, মানে টিনের দাদা অসুস্থ, তার জন্য সবাইকে কাঁচা লঙ্কার ঝোল খেতে হবে। তো ওর মা বললো যে মাংসর কথা তো কেউ মুখেও আনবে না, আর ডিমের কথাও কেউ মুখে আনবে না। টিন মাংস আর ডিমের কথাই বলেছে, কারণ ও মাছ অতটা প্রিয় না ওর। তো আর মাছই তো খাওয়া হচ্ছে দাদা ভাইয়ের জন্য, তাই মাছের কথা বলেনি। তো সেক্ষেত্রে ওর মা তাকিয়ে এমন লুক দিল যেন মনে হচ্ছে যে কি বলে ফেলেছে। বললো যে মানে ডিম তো হচ্ছে, ডিম তো খাচ্ছিস। বলো আচ্ছা ডিম, হ্যাঁ না, মাংসর কথা তোমরা কেউ এখন বলো না, কারণ দাদা ভাইয়ের শরীর খারাপ না, তো দাদা ভাইয়ের শরীর অনুযায়ী তো সব হবে। এদিকে লক্ষ্য করে দেখেছিলেন যখন টিন ডায়েটিং সবে শুরু করেছিল, তখন কিন্তু বাড়িতে এমন রান্না হচ্ছিল যেগুলো টিনের প্রিয়। তখনও কিন্তু টিন বলেছিল যে আমি এখন খাচ্ছি না, দেখো এরা কী সব কত কি খাচ্ছে, মনে আছে কি কথাটা? আমার কিন্তু পরিষ্কার মনে রয়েছে। তো এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে আসল বিষয়, যে অন্তর্দ্বন্দ্বটা একদম সামনে চলে এসছে। আর এটা পিওর, এটা মানে ভিউজ বাড়ানোর জন্য নয়, তাহলে এই প্রমোশন নিয়ে ছেলে খেলাটা করতো না আমার মনে হচ্ছে। তো যাই হোক, টিনও যথেষ্ট দেখলাম মুখ গম্ভীর হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কি করবে। তো মা চাইলেই কিন্তু আজকে নিচের টিনের জায়গায় শুয়ে পড়তে পারতো, আর টিনকে ওপরে ঘরটা ছেড়ে দিত, ও ওপরে সারা রাতে যতক্ষণ লাগে ও কাজটা করে ওখানে ঘুমিয়ে পড়তে পারতো, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওর শেষে টিনের জন্য এই যে গানটা আমি প্রথমে গেছিলাম তারই কিছু অংশ আবারও গাই। ভালোবাসা দেখলি শুধু, ভালোবাসা বুঝলি না, বুকের মাঝে হারায় যে মন, সে মনটারে খুঁজলি না, বিষাদ আজ গোপন আছে, দিব্যি করে বল না আমার ভাই রে, ও কোকিলা তোরে শুধাই রে। তো এই বলেই আজকে এখন এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ এই গানের লাইনগুলোর মধ্যেই
পুরো কথা যা বোঝানোর আমি টিনকে বোঝানোর চেষ্টা করেছি। ভালোবাসা শুধু দেখেছে, ভালোবাসা বোঝেনি। আর বিষাদ যে কথাটা ওর ভিডিও মানে আজকে টাইটেলেই লিখেছে যে মনের মধ্যে যা আছে এই 10-15 মিনিটের মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করি না। কিন্তু আমি বলেছি না, আমি ওকে এতদিন ধরে দেখেছি, আর শুধু দেখেছি না, আমি ওকে মানে মানে যখন দেখতাম মানে সত্যি ওর সমস্ত ইমোশনগুলো বোঝার চেষ্টা করতাম। কোনোদিনও বুঝতে পারিনি যে মেয়েটিকে এত ভালোবেসে দেখছি সেই মেয়েটির ভেতরটা অ্যাকচুয়ালি কীরকম। এখন দেখছি, বুঝি। তো খুব মানে দুঃখ লাগে যে আমি বলি নিজেকে যে আমি সবাইকে খুব ভালো জাজ করতে পারি, এই মেয়েটিকে আমি জাজ করতে পারলাম না। এত সুন্দর মুখোশটা সে পড়েছিল, তো তার মনের যে বিষাদ, সেই বিষাদগুলো গোপনেই থেকে যাবে। আর আজকের দিনটা কোনো দিন নয়। এখনও আমি বলবো টিনকে, ফর দ্য লাস্ট টাইম আমি টিনকে বলবো যে সত্যের পথে হাঁটো, সত্যের পথে হাঁটো। তুমি নিজে অন্যায় করেছো, সমস্ত অন্যায় স্বীকার করে নিয়ে নতুন করে শুরু করো। না, অবশ্যই সন্দীপের সাথে সেটা সম্ভব নয়, কখনো নয়, কিন্তু নিজের যে জীবনটা সেটা সত্যি দিয়ে সাজাও। তার জন্য যদি এখন আপাতত তোমাকে কিছু জিনিস থেকে বিরত থাকতে হয়, বিরত থাকো। কথা বলো, কথা বলে সবাই মিলে সব কিছু ঠিক করে আবার নতুন করে নিজের জীবনটা নতুন করে আবার সাজাও। নালে তোমার এই জীবনটা শুধু ওই বিষাদ বিষাদ আর বিষাদ ছাড়া কিচ্ছু থাকবে না। একটা সময় হবে যখন চারপাশে কাউকে পাবে না, কারণ স্বার্থপরদের সাথে কেউ থাকে না, শুধু নিজের স্বার্থটাই বোঝো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।